আমরা যারা সাংবাদিকতা করছি তাদের সবার জন্যই টু গো পারসন। আমরা যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে রেজান আপার কাছে যেতাম, সরকার পক্ষকে কিভাবে এই প্রশ্ন করা হবে, সরকার পক্ষকে কিভাবে এই জিনিস জানতে হবে, সবকিছুর ব্যাপারে রিজন আপা আমাদের জন্য এক ধরনের আদর্শ অ্যালমানাক ছিলেন। সেই রিজন আপাকে এখন টেবিলের ওই পাশে এবং প্রশ্ন করতে হচ্ছে, সেটি আমার জন্য একটি অন্যরকম অভিজ্ঞতা। এবং কি বলবো, এই 27-28 বছরের মধ্যে একটি নতুন ধরনের জিনিস আমার মনে পড়ে। আমার চাকরি জীবনের শুরু থেকেই রেজন আপাকে এটি বলে আসছি। প্রফেসর আনু মোহাম্মদের ক্ষেত্রে ওই কথা সত্য, কিন্তু প্রফেসর আনু মোহাম্মদ এখনো সরকারের বাইরেই আছেন, কিন্তু রেজন আপা সরকারে আছেন। রেজন আপার জন্য আমার প্রথম প্রশ্ন, রেজন আপা, এটা তো ঠিক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ইতিমধ্যে আসলে ঘোষণা করা হয়েছে, একটি জাতীয় নাগরিক কমিটির মতো করা হয়েছে, তারা রাজনৈতিক দল করতে চাইছেন সেটাও অনেকটা নিশ্চিত। জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন সমন্বয়করা। তাদের কি আমরা সরকারি দল বলতে পারি? তাদের কি রেজন আপা, আপনি কি শুনতে পাচ্ছেন যে তাদেরকে কি আমরা একটা সরকারি দল বলতে পারি? তাদেরকে যদি একটি সরকারি দল বলি বা তারা যে একটি রাজনৈতিক দল করতে চাইবেন সেটি যদি স্পষ্ট, আপনারাও কি সেই রাজনৈতিক দলে যোগ দিবেন? মানে ব্যাপারটা কিরকম আমরা যদি একটু বুঝতে চেষ্টা করি রেজান আপা। প্রথম কথা হচ্ছে, রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করা আর রাজনৈতিক দল খুলে ফেলা দুই জিনিস। রাজনৈতিক দলের নিবন্ধন লাগবে, তার অনুমোদন লাগবে, তার গঠনতন্ত্র লাগবে, তার একটা স্ট্রাকচার লাগবে, এগুলো কিছুই ওখানে নেই। ফলে তারা রাজনৈতিক দল খুলে ফেলছে এটা বলাটা এই মুহূর্তে একটু প্রিম্যাচিওর। তবে তাদের একটা রাজনীতি আছে, সেই রাজনীতিটা দলীয় শেষ পর্যন্ত হতেও পারে, না হতে পারে, তবে তাদের রাজনীতির মধ্যে ন্যায্যতা, সমতা, বিচার, গণতন্ত্র, অধিকার, এই কথাগুলো বারবার ঘুরে ফিরে এসেছে। তারা যদি রাজনৈতিক দল গঠন করে আমরা ওখানে যাব কিনা এই প্রশ্নের উত্তরে বলতে হচ্ছে, আমরা আসলে দায়িত্ববোধের তাগিদ থেকে খালেদ কাজটার হাতে নিয়েছি। এর মধ্যে আর কোথাও আগ্রহ বলেন, দায়িত্ববোধ বলেন, কাউকে দেখিনি বলতে যে দায়িত্বটা আমরা নিই। তো আমরা যে দায়িত্বটা নিয়েছি আমরা হিসাবে নিইনি। যেমন আমি যখন গেছি শপথ নিতে, কে আমার সাথে সাথে আর কারা থাকবে আমি জানিও। তো ডান দিক বাম দিক তাকিয়ে দেখলাম কাউকে কাউকে চিনি, কাউকে কাউকে চিনি না। আর চেয়ারে যারা বসে আছেন সবাই শপথ নেবেন কিনা এই কথাও তো জিজ্ঞেস করা যাচ্ছে না। হ্যাঁ, ফলে আমরা জয়েন করবো কিনা এটা আসলে বলা যায় না, কারণ আমরা কোন একটা দল হিসাবে এই দায়িত্বটা পালন করছি না অন্তর্বর্তীকালীন সরকার। আমরা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এক হয়েছি আমার বিশ্বাস একটা দায়িত্ববোধের তাড়না থেকে। ফলে আমাদের মধ্যে কেউ কেউ যদি মনে করেন আদৌ যদি কোনো রাজনৈতিক দল হয়, কেউ কেউ যদি মনে করেন তাদের আদর্শের সাথে দর্শনের সাথে তিনি নিজেকে একাত্ম মনে করছে, তিনি জয়েন করতেই পারেন। তাদের আদর্শ কি, দর্শন কি, গঠন কি, এগুলো না জেনে আমি তো মনে করি না যে আমাদের মধ্যে কেউই আপনার এই প্রশ্নের এখন উত্তর দিতে পারবে বলে। আর আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার এখনো পর্যন্ত রাজনৈতিক দল করে রাজনীতি করার ইচ্ছা নাই। আমি অধিকার ভিত্তিক যে রাজনীতিটা করি সেটাই করে দেখেছি। রেজন আপা, একটা বিষয় আমি একটু পরিষ্কার হতে চাই। আপনি খুবই চমৎকারভাবে বললেন যে মানে, কিন্তু আমি একটু নিয়োগের জায়গা থেকে, যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে ছাত্ররা নিয়োগ দিয়েছেন বা ছাত্ররা এনেছেন। আপনি কি এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে, যারা আসছেন, যেহেতু প্রশ্নটা উঠবে, আমার কোনো আপত্তি নাই, কারণ হচ্ছে যে আপত্তির প্রশ্নও নাই, কারণ আপনারা একটি ক্রান্তিকালে দায়িত্বে এসছেন, ক্ষমতা নিচ্ছেন, দায়িত্ব পালন করছেন, সেটির জন্য আপনি আমাদের সকলেরই সাধুবাদ জানবেন। কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটা আসলে কি করে হলো বা কেন, মানে কেন আপনারা মানে কেন সৈয়দা রিজওয়ানা হাসান, মানে এটা কে ঠিক করে দিল? মানে আপনার নিয়োগকর্তা আসলে কে? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, ছাত্র জনতা, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, মানে কে আসলে? আমাকে তো শপথ নিতে হয়েছে, যেহেতু এখনো সংবিধান আছে, সেই সংবিধানে যেভাবে বলা আছে সেভাবে শপথ নিতে হয়েছে। তবে আমরা যেটা দেখেছি, আপনিও সেটা দেখেছেন, যে আমরা বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামের তালিকা দেখছিলাম, কিন্তু আমাকে আসলে সন্ধ্যা 6:15টার সময় ফোন করা হয়েছে যে আপনাকে একটু বঙ্গভবনে আসতে হবে শপথ নিতে। তার আগ পর্যন্ত আমি কিছুই জানতাম না। আমি নাম তো অনেকেরই অনেক জায়গাতে দেখেছি। আর তারপরে আমার এর আগে যে আন্দোলনরত ছাত্ররা আছে তাদের মধ্যে থেকে 2-1 জন আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে 7-8 তারিখের দিকেই, যে আমরা যদি আপনাকে প্রস্তাব করি
আমরা একটা তালিকা দিচ্ছি, আপনি কি সেই তালিকায় থাকতে চাইবেন কিনা। আমি তখন বলেছি যে আমি তো আসলে যদি দায়িত্বের ব্যাপার হয় আমি দায়িত্বে না বলবো না, কিন্তু আমি কি জানতে পারবো অন্য কারা আছে, তারা বলছে না এটা এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, ফলে তাদেরকে আসলে খালেদ সে সময় যদি আপনি যাই না বাংলাদেশে ছিলেন কিনা থাকতেন, তাহলে আপনি বুঝতেন যে সে সময় ওরা যা বলবে, ওরা যে কষ্টটুকু করেছে, যে আত্মত্যাগটুকু করেছে, সে সময় আর কোনোভাবেই নেতিবাচকতার দিকে যাওয়ার উপায় ছিল না। আমার ধারণা এটা একক কোনো যে ছাত্র গোষ্ঠীরা মিলেই ঠিক করেছে তা না, আমার ধারণা বিভিন্ন জায়গা থেকে কিছু নাম এসছে, তারপরে তো আমরা দেখেছি যে একটা নেগোসিয়েশন প্রসেস চলছে, ছাত্ররা যাচ্ছে ওখানে, সেনাবাহিনীও থাকছে, প্রশাসনের কিছু লোকও ছিল, কাজে আমার ধারণা সকলে মিলেই হয়তো একটা সিদ্ধান্ত হয়েছে। নিয়ে আলোচনা এটা সমাজে একটা গোষ্ঠী সবসময় করে এসেছে, নারী কি পোশাক পরবে, কোনটা শালীন কোনটা অশালীন, এটা আপনি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতেই পারেন, কিন্তু আপনি আমার উপর কোনো কিছু আরোপ করতে পারেন না। আমি কি পরবো না পরবো সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। দ্বিতীয় হচ্ছে যে জাতীয় সঙ্গীত নিয়ে একজন তার বক্তব্য উপস্থাপন করেছেন, যিনি উপস্থাপন করেছেন তার একটা রাজনৈতিক, তার বা তার পরিবারের একটা রাজনৈতিক পরিচয় আছে, সেজন্য এই কথাটা বহুভাবে আলোচিত হয়েছে। এইটার আমি এখনো পর্যন্ত এটাকে সমর্থন করা কোনো মতবাদ দেখিনি, সব মতবাদই বিরুদ্ধে গেছে। এই প্রসঙ্গের উনি কেন অবতারণা করলেন, উনি কিছু যুক্তি যদিও দিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় সমাজ সেই যুক্তি একেবারেই গ্রহণ করেনি, এবং আমি মনে করি না যে এখন আমরা এই আলোচনা নিয়ে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার মতন সময় আমাদের হাতে আছে বলে আমি মনে করি। এখন রাষ্ট্র সংস্কারের কাজেই ব্যস্ত থাকা দরকার। আরেকটা হচ্ছে যে যেটা আনু ভাই বলেছেন এটাই তো ঠিক, যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার রাজনীতি নিয়ে আপনি আলোচনা করতেই পারেন, কিন্তু হঠাৎ করে এই আলোচনা কেন উদ্বেগ হলো? অনেক গোষ্ঠী অনেকভাবে মনোযোগ একখান থেকে আরেকখানে নিয়ে যাবে। তান্ত্র খালেদ, যদি এই আলোচনাটা না হতো আজকে আপনি আমাকে রাষ্ট্র সংস্কার নিয়ে একটা ভালো প্রশ্ন করতে পারতেন, সেটা না করে আপনি আমাকে এই আলোচনা নিয়ে ভালো প্রশ্ন আবার আপনার কাছে শিখতে হবে আপা। এটা দৃষ্টি সরানোরও একটা কায়দা হতে পারে, বা দেশের মধ্যে অন্য একটা বিতর্ক জন্ম দেওয়ারও একটা কায়দা হতে পারে, সেগুলো ফাঁদে আমরা পা না দিই। অ্যাবসলিউটলি আপা, আমার শেষ প্রশ্ন যেটা আপনাকে দিয়ে শুরু হবে, আমি স্যারকে দিয়ে শেষ করব, সেটি প্রসঙ্গটা হচ্ছে যে আপনি 2 বা 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? আমি তো পরিবেশ আন্দোলন কর্মী হিসাবেই দেখতে চাই, আমি অধিকার কর্মী হিসেবেই দেখতে চাই। আমি বাংলাদেশের জন্য বাংলাদেশে একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশকে একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখার জন্য একজন সৈনিক হিসেবে সবসময় থাকতে চাই। সৈনিক, সেনাপতি না? না, সেনাপতি না। অনেক ধন্যবাদ প্রফেসর আনু মোহাম্মদ আপনাকে। দর্শক, আমরা নিশ্চয়ই আগামী সপ্তাহে আবার আসবো বৃহস্পতিবার এই রাত 10টায়।